আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসের ন্যায় আজকে আমরা অর্থনীতি বিভাগের একটি টার্ম পেপার নিয়ে আলোচনা করব। অর্থনীতি বিভাগের টার্ম পেপার কিভাবে লিখতে হয়, অর্থনীতি বিভাগের টার্ম পেপারের মধ্যে কি কি থাকবে, আমরা এরকম একটা টার্ম পেপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এজন্য আজকে ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এবং ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। দেখুন যে একটা টার্ম পেপারের মধ্যে, অর্থনৈতিক একটা টার্ম পেপারে কি কি থাকবে। আমরা জানি যে একটা টার্ম পেপারে প্রথমে থাকে হচ্ছে একটা কভার পেজ। তো এটাই হলো আমাদের সেই টার্ম পেপারে কভার পেজ। তাহলে দেখুন এই পৃষ্ঠাটা হলো আমাদের কভার পেজ। তাহলে কভার পেজে প্রথমে কি আছে আমাদের? একদম প্রথমে আছে হলো ট্রাম পেপার, আমরা এখানে লিখেছি ট্রাম পেপার। তারপর একটা কলেজের আমি লোগো দিয়েছি এখানে। তারপর দেখুন যে আমার ট্রাম পেপারের যে অর্থনীতির বিষয়, এখানে আমার একটা হচ্ছে টপিকটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়। এটা হলো আমার নির্ধারিত বিষয়। তো আমাদের এইখানে বিষয়টি লেখার পরে যে কাজটা করতে হবে তত্ত্বাবধান, অর্থাৎ আমরা যে টিচারের অধীনে থাকব সেই টিচারের নাম, এখানে জনাব, আমি টিচারের নাম লিখবেন বা শিক্ষকের নাম লিখবেন, এখানে তার পদবি, এখানে তার শিক্ষক যে পদবি অধিকারী হন না কেন সেই পদবিটা এখানে লিখবেন। তারপর অর্থনীতি বিভাগ, সরকারি, এই লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর, আপনি এখানে আপনার কলেজের নাম লিখবেন। তারপর উপস্থাপনায় আপনার নাম, রোল, উপস্থাপনার বিষয়টা থাকবে হচ্ছে আপনার বিস্তারিত বিষয়গুলো, নাম, রোল, শিক্ষাবর্ষ, তারপরে থাকবে হচ্ছে আপনার অর্থনীতি বিভাগ, তারপর আপনার কলেজের নাম, আর হচ্ছে MSS শেষ বর্ষ, অর্থাৎ আপনি যারা অর্থনীতি থেকে যারা মাস্টার্স করেন তাদের হচ্ছে মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, MSS, এটা লেখা থাকে। তবে সর্বশেষ থাকবে হচ্ছে কভার পেজে, সর্বশেষ থাকবে হচ্ছে এখানে যে বিষয়টা থাকবে সেটা হলো উপস্থাপনার তারিখ। আপনাকে আমি এখানে দেখেন তারিখগুলো আমি যে শূন্য শূন্য দিয়ে রেখেছি, আপনারা হচ্ছে যে তারিখে বিষয় আপনাদের এই টার্ম পেপারটা জমা দেন সেই তারিখটা এখানে দিয়ে নেবেন, এখানে দিয়ে দিবেন। এবার চলুন আমরা দেখি যে তারপরে আমাদের কি আছে হচ্ছে সূচিপত্র। আমাদের পরবর্তীতে আছে সূচিপত্র। সূচিপত্রটা কি? একটা টার্ম পেপারের সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সূচিপত্র। কারণ সূচিপত্র দেখে অনেক সময় টিচাররা এটাকে মূল্যায়ন করে থাকেন, যে সূচিপত্র দেখলেই আপনি বুঝতে পারবে, টিচার বুঝতে পারবে যে এইখানে কি কি আছে, কি কি বিষয়, কি কি পয়েন্ট আপনি লিখেছেন। অতএব সূচিপত্রটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এবার দেখুন যে আমরা তাহলে এখানে দেখুন যে আমরা কি সূচিপত্রে কি লিখেছি, কৃতজ্ঞতা। সূচিপত্রটা একটু আমি বিস্তারিত দেখাই। যেখানে আছে হচ্ছে ক্রমিক নাম্বার, এখানে আছে বিষয়বস্তু, এপাশে আছে পৃষ্ঠা নম্বর। তাহলে আপনার কি করতে হবে এখানে? প্রথমত আপনার কি করতে হবে, কৃতজ্ঞতা শেখার পৃষ্ঠা নম্বর, তারপর ঘোষণাপত্র, মুখবন্ধ, গবেষণা পদ্ধতি, ব্যাখ্যামূলক গবেষণা, সীমাবদ্ধতা, তারপর আছে আমাদের মূল বিষয় থেকে শুরু, যে জায়গায় ভূমিকা, তারপরে আছে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি 4.0। এখন তারপরে আছে হলো হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা বা এর ইতিহাস, চতুর্থ শিল্প বিপ্লব ও জার্মান কৌশল, চতুর্থ শিল্প বিপ্লবের পরিকল্পনা, নীতিমালা এবং লক্ষ্যমাত্রা, চতুর্থ শিল্প বিপ্লবের উপাদান, চতুর্থ শিল্প বিপ্লবের বৃহত্তম প্রবণতা, তারপরে 14 নম্বরে চতুর্থ শিল্প বিপ্লবের স্মার্ট সেন্সরের ব্যবহার, 15 নম্বরে চতুর্থ শিল্প বিপ্লব ও লিঙ্গ বৈষম্য, 16 নম্বরে আছে চতুর্থ শিল্প বিপ্লব ও নানামুখী সম্ভাবনা। তারপরে দেখুন যে 17, 18, 19 নম্বর এবং 20 নম্বরে দেখেন এখানে উপসংহার, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সহায়ক গ্রন্থগুলি। তো আমরা এখানে এই সহায়ক গ্রন্থগুলিতে কি লিখি? সাধারণত আমরা যে জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করি সেগুলো এখানে লিখে থাকি। তাহলে চলুন আমরা সূচিপত্র অনুযায়ী আমাদের প্রথম কি থাকবে, কৃতজ্ঞতা স্বীকার। চলুন আমরা কৃতজ্ঞতা স্বীকারটা দেখে ফেলি। এবার দেখুন যে কৃতজ্ঞতা স্বীকারে কি থাকবে, আপনারা একটু পড়ে নেবেন। আমি ভিডিওটা আসলে যদি প্রতিটা লাইন ধরে ধরে পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, যার জন্য আমি, আপনারা ভিডিওটা একটু পড়ে নেবেন। যে এই জায়গাটা দেখুন আমরা কি করব, যে আপনার যে তত্ত্বাবধায়ক শিক্ষক, যে শিক্ষক জনাব, আপনি এখানে শিক্ষকের নাম লিখবেন। তারপরে
স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টার্ম পেপারটি প্রস্তুতির জন্য। আমাকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করণীয় শিরোনাম অনুমোদন করে আবদ্ধ রাখতে। তারপরে দেখুন যে এখানে কি লিখতে হবে, যে আপনার নাম লিখতে হবে, রোল লিখতে হবে, শিক্ষাবর্ষ, তারপরে আপনার বিভাগ অর্থনীতি বিভাগ, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, সর্বশেষ হচ্ছে আপনার ডিগ্রি। আপনি চাইলে এই জায়গায় আপনার মোবাইল নম্বরটাও দিতে পারেন। এবার দেখুন যে আপনার তারপরে আছে ঘোষণাপত্র। ঘোষণাপত্রের মধ্যে আছে যে আমি, এখানে আপনার নাম দিবেন। এই মর্মে ঘোষণা করছে যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়। শীর্ষক ট্রাম্প পেপারটি সম্পূর্ণরূপে আমার নিজের রচনা, বিভিন্ন বই পুস্তক পত্রপত্রিকা ইন্টারনেটের সাহায্য নিয়ে। দেখেন এইভাবে লেখার পরে আপনি আবারও আপনার নাম, রোল, এখানে শিক্ষাবর্ষ, তারপর অর্থনীতি বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, অর্থাৎ আপনার কলেজের নাম দিবেন, দেন আপনার ডিগ্রিটা এখানে দিয়ে দিবেন। তারপর আছে মুখবন্ধ। দেখুন যে মুখবন্ধ এখানে আমি লিখেছি চতুর্থ বিপ্লব সম্পর্কে, যা 4IR, অর্থাৎ ফোর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, এটা সম্পর্কে আপনি অল্প একটু লিখে তারপরে কি করবেন, একটু ভূমিকা টাইপের লিখবেন। লিখে আপনি এখানে এসে চতুর্থ শিল্প চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করণীয় বিষয়টা লিখে যে এটা হচ্ছে আমার এই গবেষণা কার্যটির ধারাবাহিকতা, নির্ভুলতা ও যথার্থতা বিবেচনা করে গবেষণা বিষয়টি মূল্যায়ন করা হবে বলে আমার দৃঢ় প্রত্যাশা। তারপর আপনার নাম, আবারও নাম, রোল, শিক্ষাবর্ষ, অর্থনীতি বিভাগ, তারপরে কলেজের নাম, এগুলো দিয়ে দিবেন। তারপর আছে দেখেন যে গবেষণা পদ্ধতি। এখন গবেষণা আপনার ট্রাম পেপার মানে এটা একটা গবেষণা কর্ম। তো আমরা প্রথমে গবেষণা কর্মটা কি আমরা একটু এখানে তার একটা সংজ্ঞা দিলাম, তারপরে গবেষণার প্রকারভেদ দিলাম, যে উদ্দেশ্য অনুসারে দিলাম, তারপরে এখানে গভীরতা ক্ষেত্র অনুসারে 4 প্রকার সেটা দিলাম। এখন দেখুন যে আমরা যে এই যে টপিকটা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, তো এই টপিকের সাথে আমরা কোনটাকে ফলো করে বা কোন পদ্ধতি অনুসরণ করে আমরা ট্রাম্প পেপারটা রচনা করব, সেটা দেখেন এখানে ব্যাখ্যামূলক গবেষণা পদ্ধতি আমি নির্বাচন করে ট্রাম্প পেপারটি রচনা করেছি। তো আপনাদেরকে যে কোনো একটা টপিক এখান থেকে নির্বাচন করে বা একটা পদ্ধতি ফলো করতে হবে। তারপর আসুন ব্যাখ্যামূলক, যেহেতু আমি ব্যাখ্যামূলক বা এক্সপ্লেনেটরি নিয়েছি, যার কারণে আমাকে এটা সম্পর্কে একটু ধারণা দিতে হবে। তারপর ব্যাখ্যামূলকের যে বৈশিষ্ট্যগুলো এখানে দেখেন 4টা পয়েন্ট বৈশিষ্ট্য আছে। তারপরে এখানে আছে হলো আপনার এইখানে যেটা আছে সেটা হলো যে ঘটনার কারণগুলো, সরি, ব্যাখ্যামূলক গবেষণার সুবিধাগুলো এখানে লিখবেন। তারপরে ব্যাখ্যামূলক গবেষণা নির্বাচনের কারণ, যে আমি কেন এটা নির্বাচন করলাম বা এতগুলো পদ্ধতি থাকতে কেন এটা নিলাম, তার কারণগুলো আপনি এখানে লিখবেন। তারপরে দেখুন যে সীমাবদ্ধতা, অর্থাৎ আপনি এই গবেষণা কর্মটি সম্পূর্ণ করতে কি কি চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করলেন, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হলেন, সেইগুলো হচ্ছে আপনার সীমাবদ্ধতা। তো আপনার সময়ের স্বল্পতা, আর্থিক কারণ থাকতে পারে, এগুলো হচ্ছে আপনি প্রত্যন্ত অঞ্চল বাদ দিয়ে আপনি শুধু সহজলভ্য স্থানগুলো নিয়েছেন। তো এরকম করে আপনি একটু আপনার সীমাবদ্ধতাগুলো এখানে তুলে ধরবেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো একটু এখানে লিখে যাবেন। এবার চলে আসি আমরা হচ্ছে মূল বিষয়টাতে, অর্থাৎ আমাদের যে টপিক, নির্ধারিত টপিকের ভূমিকাটা আমরা শুরু করি। তাহলে দেখুন যে আমি হচ্ছে আমার যে টপিক ছিল যে বিশ্ব অর্থনীতি সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে। তো আমরা এখানে এভাবে শুরু করেছি, আপনারা একটু পড়ে নেবেন। ওকে, আমার দেখেন দ্বিতীয় পয়েন্ট আছে এখানে চতুর্থ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রি 4.0। তো আমরা এখানে এটা চতুর্থ শিল্প বিপ্লব কি, তার হচ্ছে প্রবক্তা বা তার ধারণা দিলেন কে, সে বিষয়ে দেখুন আমরা এখানে আলোচনা করেছি। তারপরে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা বা এর ইতিহাসটা কি, এটা দেখেন আমরা এখানে লিখেছি যে 2016 সালে সুইজারল্যান্ডের ডেভোস ক্লোস্টারসের অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার বিষয়বস্তু ছিল। আর এটা হচ্ছে জনক হলেন হচ্ছে ক্লাউস শোয়াব, তিনি এটার ধারণা দেন। তো এখানে দেখেন বিস্তারিত লেখা আছে। এবার দেখেন যে চতুর্থ শিল্প বিপ্লব ও জার্মান কৌশল, অর্থাৎ এটার সাথে আমাদের যে কর্পোরেটাইজেশনের বিকাশ সাধন হয়, সেই বিষয়গুলো এখানে দেখেন আমাদের উল্লেখ করা আছে, আপনারা একটু পড়ে নেন। আচ্ছা, তারপরে দেখেন যে চতুর্থ শিল্প বিপ্লব পরিকল্পনা, নীতিমালা, লক্ষ্যমাত্রা, অর্থাৎ এই যে চতুর্থ শিল্প বিপ্লব যে হতে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের পরিকল্পনাটা কি, এখানে দেখেন পরিকল্পনা নীতি আমরা উল্লেখ করেছি। আন্তঃসংযোগ আছে, তথ্যের স্বচ্ছতা আছে, প্রযুক্তিগত সহায়তা, তারপর আছে বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত। তারপর চতুর্থ শিল্প বিপ্লব উপাদান, অর্থাৎ এই শিল্প বিপ্লবের মধ্যে কোন কোন বিষয়ের প্রতি আমাদেরকে বেশি ফোকাস করা হচ্ছে। দেখেন এখানে যে আমি লিখেছি প্রধান খাতগুলো কি, ডিজিটাল সরবরাহ ব্যবস্থা, যোগাযোগ কাঠামো,
তারপরে এখানে 3D প্রিন্টিং, রোবোটিক্স, ড্রোন, সেন্সর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন শিখন, যেটাকে আমরা মেশিন লার্নিং বলি। এই বিষয়গুলো আমাদের এইখানে উপাদান হিসেবে দেখুন আমরা উল্লেখ করেছি। এবার দেখুন যে আমরা যদি কিছু উপাদানের নাম এখানে যে বুলেট পয়েন্টে আমরা দিয়েছি এখানে, এগুলো একটু দেখে নেন। তার পরবর্তীতে আছে দেখেন চতুর্থ শিল্প বিপ্লব, বৃহত্তম প্রবণতা, অর্থাৎ কোন বিষয়টাকে সব থেকে বেশি এখানে ফোকাস করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল, যেমন আইওটি, ইন্টারনেট অফ থিংস, সাইবার ফিজিক্যাল সিস্টেম, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে আছে দেখেন যে 3D প্রিন্টিং এবং চতুর্থ শিল্প বিপ্লব। আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যে 3D প্রিন্টিং, এটারও একটা কানেকশন আছে, সেটাও দেখেন আমরা ছোট করে উল্লেখ করেছি। এরপরে আছে দেখেন যে চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট সেন্সরের ব্যবহার। স্মার্ট সেন্সর দিয়ে আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে কিভাবে প্রভাবিত করবে, দেখুন এখানে লেখা আছে। এবার চলুন দেখি আমরা পরবর্তী পয়েন্টে কি আছে, যে চতুর্থ শিল্প বিপ্লব ও লিঙ্গ বৈষম্য। অর্থাৎ আমাদের যে কর্মক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে বা এটা বাড়বে কিনা, সেটার যে চ্যালেঞ্জ, সেটা আমরা এখানে দেখুন উল্লেখ করেছি। তারপরে আছে চতুর্থ শিল্প বিপ্লব ও নানামুখী সম্ভাবনা। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হবে, সেক্ষেত্রে আমাদের কি কি সম্ভাবনার দ্বার খুলবে। দেখুন এখানে যে অটোমেশন আছে, শিল্প উৎপাদনের শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি, এই যে সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সম্ভাবনা। নেক্সট দেখুন এই যে আমরা বুলেট পয়েন্টে এখানে লিখেছি, তবে কিছু কিছু জায়গায় ঝুঁকিও আছে, দেখুন বুলেট পয়েন্টগুলো খেয়াল করুন। ওকে, এবার দেখুন যে এই বিপ্লব অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমরা আইওটি বলি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশ ইতিমধ্যে তথ্য প্রযুক্তিতে অনেক ভালো করেছে এবং বর্তমান বিশ্বের আধুনিক সব তথ্য প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কাজ করে যাচ্ছে। পরবর্তীতে আছে দেখুন যে চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের প্রতিবন্ধকতা। অর্থাৎ আমাদের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হচ্ছে, আমাদের কি কি প্রতিবন্ধকতা বা বাধা, অবস্টাকলস গুলো আমাদের সামনে আছে, সেগুলো আমরা একটু দেখি। দেখুন আমরা এখানে মোটা দাগে ভাগ করে নিয়েছি যে অর্থনৈতিক আছে, সামাজিক। তো অর্থনৈতিকের মধ্যে কি কি আছে দেখুন, তারপরে সামাজিকের ক্ষেত্রে কি কি আছে, এই যে বুলেট পয়েন্ট গুলো লক্ষ্য করুন। তারপর আছে রাজনৈতিকের ক্ষেত্রে যে বুলেট পয়েন্ট গুলো দেখুন। সর্বশেষ দেখুন আছে যে সাংগঠনিক ক্ষেত্রে আমাদের কিছু অবস্টাকল বা আহ, প্রতিবন্ধকতা রয়েছে। এবার দেখুন যে চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো আমরা মূলত আমাদের দেখুন যে আমাদের সমাজগুলো ছিল হচ্ছে চারটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পশু শিকার সমাজ, কৃষি নির্ভর, শিল্পায়ন আর তথ্য প্রযুক্তি হিসেবে শ্রেণীবিভক্ত করা হয়েছে। এবার দেখুন, ওকে, বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যেহেতু শ্রম নির্ভর, এক্ষেত্রে দেশটির একটা বড় অংশ চাকরি হারাতে পারে বলে, বিশেষ করে পোশাক শিল্পে এই 60%, প্রক্রিয়াজাত কৃষি পণ্য 40%, আসবাবপত্র শিল্পে 55%, চামড়া ও জুতা শিল্পে 35%, তারপর পর্যটন ও সেবা শিল্পে শতকরা 20 ভাগ এরকম চাকরি হারানোর একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবার আসুন যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রযুক্তি বা করণীয়, সরি আমাদের প্রস্তুতি বা করণীয়। তাহলে আমাদের সামনে যে রেভলিউশনটা আসছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা আমরা কতটা প্রস্তুত, সেগুলো নিয়ে আমরা এখানে দেখুন আলোচনা করেছি। আচ্ছা, এইখান থেকে দেখুন যে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের করণীয় যে বিষয়গুলো, আমি কিন্তু এখানে বুলেট পয়েন্ট দিয়ে করেছি, যে অনেকগুলো পয়েন্ট আছে। আসলে আমি যদি সবগুলো পয়েন্ট আমি বলে যাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, যেটা আপনাদের বিরক্তির কারণ হতে পারে। যার জন্য আমি শুধু স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। দেখুন যে আমি কি পয়েন্ট দিয়ে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানত লক্ষ্য হবে শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানব সম্পদ সৃষ্টি করা, আর এই জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। তারপরে দেখুন যে আমাদের এই যে এখানে আমাদের রাঙ্গামাটি বেতবুনিয়া যে উপগ্রহ চালু আছে, সেটাও আমাদের একটা প্রস্তুতি। আবার এই যে হাইটেক পার্ক গুলো আছে, তারপরে আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে দুর্দর্শী নেতৃত্ব, সেটা হতে পারে আমাদের একটা, যেটাকে আমরা এশিয়ান টাইগার বলে পরিচিত পেয়েছি গোটা বিশ্ব। তারপর দেখেন
আমাদের নেটওয়ার্ক। সর্বোপরি দেখেন যে আমাদের এইখানে যে বুলেট পয়েন্টগুলো, আরেকটা পয়েন্ট দেখুন যে দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় দক্ষ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, যার মধ্যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প আছে। তারপরে দেখুন যে এখানে আরো চতুর্থ শিল্প বিপ্লব, পঞ্চম প্রজন্ম বা এখানে পরের প্রজন্ম ইন্টারনেট সেবা। আমাদের দেশে কিন্তু অলরেডি টেলিটক সিমে কিন্তু 5G চালু হয়েছে পরীক্ষামূলক ভাবে। তো এখানে দেখুন আরেকটা বিষয় লক্ষ্য করুন যে আমাদের প্রস্তুতির মধ্যে আছে যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় যে আশঙ্কা পরিবর্তে সম্ভাবনা পরিণত করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা জোর দিয়ে বা আমাদের এইখানে পয়েন্টগুলোতে জোর দিয়েছি। দেখুন যে আমাদের, ওকে, দেখুন যে আমাদের সর্বশেষ এটাই ছিল সর্বশেষ বুলেট, যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার যে আমাদের যে করণীয়, তার মধ্যে ছিল যে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে ভূমিকা গ্রহণ করতে হবে, দক্ষ ও উপযোগী মানব সম্পদ তৈরি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারে দেশময় কারিগরি শিক্ষার বিস্তার ঘটিয়ে ব্যাপক পরিবর্তন আনতে হবে। প্রযুক্তিগত সমাজ ব্যবস্থায় দক্ষ মানুষ ছাড়া কোনো উপায় তাল মিলিয়ে চলা সম্ভব না। অর্থাৎ আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হলে কিন্তু সেই প্রযুক্তিটাকে পরিচালনা করার জন্য দক্ষ মানব সম্পদ দরকার। তার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উপর বারবার জোর দেওয়ার কথা বলা হচ্ছে, কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার কথা বলা হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মোকাবেলার প্রস্তুতি বা করণীয়। এবার আমাদের উপসংহার, অর্থাৎ আমাদের যে ট্রাম পেপারটা লিখলাম সেটাকে আমরা একেবারে উপসংহার টেনে দিচ্ছি, যে দেখুন একেবারে সংক্ষেপে আমরা কয়েক লাইনে উপসংহার টেনে দিয়েছি। যে সর্বশেষ দেখুন সাফল্য এসেছে নানা দিক থেকে। জাতির পিতা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামীর প্রযুক্তি বিশ্ব বিপ্লবের নেতৃত্বে আসলেই বাংলা থাকবে বাংলাদেশ। এরপরে আছে দেখুন আমাদের সহায়ক গ্রন্থগুলি। তো সহায়ক গ্রন্থগুলির মধ্যে দেখুন কি আছে, যে এখানে আছে হচ্ছে আমরা একটা পত্রিকা থেকে একটা লিঙ্ক দিয়েছি বা একটা আর্টিকেল নিয়েছি, সেটা হলো যে এখানে যে বার্তা24.com। তারপরে দেখুন যে আমরা দৈনিক যুগান্তর পত্রিকা থেকে এই যে মুত্তাকিম আশরাফ নামে একজন ব্যক্তির লেখা একটা নিবন্ধ থেকে আমরা নিয়েছি, যেটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 2020 সালে প্রকাশিত। তারপর আমরা এই যে মিনকম.কম থেকে অর্থাৎ আমাদের যে বাণিজ্যিক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট থেকে আমরা কিছু তথ্য নিয়েছি। তারপরে দেখুন এখানে আছে বাংলা ট্রিবিউন.কম থেকে আমরা এই তথ্যগুলো কালেক্ট করেছি বা আমরা এখান থেকে কিছু তথ্য নিয়েছি, যার কারণে আমরা এখানে লিখে দিয়েছি। তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটি আহ আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় যে আপনারা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, বা এই ভিডিওটা দেখলে আপনাদের ট্রাম্প পেপার লেখার সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। যদি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হন বা কোনো ধারণা পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছ থেকে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পাশে থাকা বেল আইকনটি আহ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হবে কোনো একটা নতুন ক্লাসের ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।